হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পের আসর। আজ আমি আপনাদেরকে শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত একটি গল্প, খবরের কাগজ। তো গল্পটি স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আমার এই নিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন গল্পের আপডেট পেতে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দেবেন। তো শুনতে থাকুন। আপনাদের সাথে গল্পটি পাঠে আমি অনামিকা। বলা হয় ট্রেন দুর্ঘটনায় তদন্ত হবে, হয়। বলা হয় বিমান দুর্ঘটনারও তদন্ত হবে, হয়। হয়েও শেষ পর্যন্ত অবশ্য তাতে লাভ হয় না। শুধু জানা যায় হয় যান্ত্রিক গোলযোগে নয়তো কারো অসাবধানতায় দুর্ঘটনা হয়েছিল। তাতে একটা মরা মানুষও বাঁচে না, একটা কাটা ঠ্যাংও জোড়া লাগে না। তবে মৃতের আত্মীয় স্বজনরা কেউ কেউ হয়তো ফাঁকতালে ক্ষতিপূরণ বাবদ কিছু টাকা পেয়ে যায়, যেমন পেয়েছিল গৌরী। বন্যা কেন হলো, ঝড় কেন এলো, ক্যান্সারের ওষুধ কবে বেরোবে, মহামারী কেন, আগুন কি করে লাগলো, ছাদ কেন ধসে পড়ল, ভূমিকম্প কেন ঘটছে, খুন হলো কেন, এইসব ভাবতে ভাবতে প্রত্যেক দিন শ্যামাচরণ একটু একটু বুড়ো হয়ে যাচ্ছে। সকাল থেকে খবরের কাগজ তার বগলে, যখনই ফাঁক পায় তখনই খুলে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে। নদীর ধারে বটতলায় সুশীতল গন্ধবণিক দোকান দিয়েছে। সেখানে গিয়ে বসলে নতুন ছাঁচ বেড়ার গন্ধ নাকে আসে, মিষ্টি গন্ধটি। নদীর পাড়ে গায়ে গায়ে বাঁশ পুঁতে মাটি ফেলে কাঁচা বাঁধ দেওয়া হয়েছে। কাঠের পাটাতনের ঘাটে নৌকো এসে লাগে। বড় নৌকো, ছোট নৌকো, মালদারা নৌকো ঘাটে বেঁধে উঠে আসে। মানুষজন মাল খালাস করে, আবার বোঝাইও হয়। ছোট নৌকোয় দূর গ্রামগঞ্জের যাত্রীরা গিয়ে ওঠে। কারো মাথায় খোলা ছাতা। নদীর জলের আষ্টে গন্ধ আসে, হু হু বাতাসও। সুশীতলের দোকানে বসে খবরের কাগজটা ভালো করে পড়া যায় না। বাতাসের চোটে বড় বড় পাতা ওলটপালট খায়। তাছাড়া আছে কিছু বেহায়া লোক, খবরের কাগজ দেখলেই যারা হাত বাড়িয়ে বলে, কাগজটা একটু দেবেন, দেখব। খবরের কাগজে শ্যামাচরণ যে কী খোঁজে তা সে নিজেও ভালো করে জানে না। কিন্তু প্রতিদিন আগা পাঁচতলা কাগজটা সে যখন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে, তখন তার মনটা যেন কিছু একটা খোঁজে। গন্ধবণিকের দোকানে 7 গায়ের লোক আসে। তাদের কেউ বা শ্যামাচরণের চেনা, কেউ আবার আধ চেনা, কেউ একেবারেই অচেনা। গঞ্জের বাজারে সকলের ট্যাঁকে টিকি বাঁধা। আলু, সুপুরি, ধান, পাট, যার যা আছে সব নৌকা বোঝাই করে নিয়ে আসে। ঘাটে খুব জটলা হয়। তারপর মানুষজন একটু দম নিতে ঘাটের দোকানে দোকানে গিয়ে বসে। চা খায়, গল্প সল্প করে, কাজ কারবারের আদান প্রদানও হয়। ঘাটের ধারে বসে থাকতে শ্যামাচরণের বেশ লাগে। এই বসে থাকতে থাকতেই কত লোকের সঙ্গে চেনা জানা হয়ে যায়, কত নতুন নতুন খবর শোনে, অচেনা জায়গার বিবরণ পেয়ে যায়, নতুন সব চরিত্রকেও তার জানা হয়। গন্ধবণিকের খাতিরও করে খুব। শ্যামাচরণ যে একসময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিল তা বেশ মনে রেখেছে সুশীতল। তবে সেসব কথা শ্যামাচরণ নিজেই ভুলে যায়। তার জীবনটা হলো বসতি উঠে যাওয়া গাঁয়ের মতো। সেখানে এককালে অনেক লোক গম গম করে বাস করত, আর এখন সব বাসবসত তুলে নিয়ে গেছে, ফাঁকা। গৌরী হলো শ্যামাচরণের বড় মেয়ে, প্রথম পক্ষের। আরও 2 ছেলে মেয়ে আছে তার, তারা দ্বিতীয় পক্ষের। রেবন্ত হলো তার একমাত্র ছেলে, ফরাসডাঙ্গা কলেজের লেকচারার। ছেলে সেখানে বউ নিয়ে থাকে, কালে ভদ্রে আসে। মাসান্তে 75টা টাকা পাঠিয়ে খালাস। ছোট মেয়ে পার্বতী তার স্বামীর সঙ্গে নবাবগঞ্জে থাকে, চিঠিটাও লেখে না। বড় মেয়ে গৌরীরই যা একটু টান ছিল বাপের উপর বরাবর। সে শ্বশুরবাড়ি থেকে যখন তখন চলে আসতো তার বাপকে দেখতে। বরকে লুকিয়ে টাকা পাঠাতো বাবাকে। 3 সন্তানের মধ্যে গৌরীর ওপরে শ্যামাচরণের টান ছিল সবচেয়ে বেশি। গৌরীর বর সোমনাথ ছিল পুলিশের এএসআই। ছেলে হিসাবে ভালোই, অতি সুপুরুষ, সাহসী ও সৎ,
প্রাণের দয়া মায়া ছিল, ভক্তিও ছিল। খড়গপুর লাইনে এক রাত্রে গাড়ি লাইন ছেড়ে মাঠে নেমে গেল। 6খানা বগি উল্টে 20 জন মানুষ দলা পাকিয়ে একসা। সেই দলা পাকানো মানুষের মধ্যে একজন ছিল সোমনাথ। কিন্তু সোমনাথই কি? শ্যামাচরণের এই সন্দেহটা আজও যায়নি। সে ট্রেনে সোমনাথ ছিল সন্দেহ নেই, কিন্তু লাশ পর্যন্ত কেউ শনাক্ত করতে পারেনি। একটা ভাঙাচোরা থ্যাতলানো লাশ তাদের হাতে সৎকারের জন্য তুলে দেওয়া হয়েছিল বটে, কিন্তু সেই লাশটার নাকের বাঁ পাশে কোনো আঁচিল ছিল না। অথচ সোমনাথ হলে আঁচিলটা থাকার কথা। গৌরীকে কথাটা ভেঙে কোনোদিনই বলেনি শ্যামাচরণ। বলে দিলে গৌরী হয়তো খুব আশায় আবার বুক বাঁধবে। আসলে সে লাশটা না হোক, সেই দুর্ঘটনায় দলা পাকানো অন্য লাশগুলোর মধ্যে একটা না একটা সোমনাথের হবেই, কারণ বেঁচে থাকলে সে নিশ্চয়ই ফিরে আসতো এতদিনে। মরেই গেছে, তাই তার আঁচিলটার কথা শ্যামাচরণ তোলেনি। গৌরী কিছু টাকা পেয়ে গেল, থোক কয়েক হাজার টাকা। সেই টাকা পেয়ে সোজা বাপের বাড়িতে উঠল এসে। সেই বছরই শ্যামাচরণের চাকরির এক্সটেনশন শেষ হয়ে গেল। নদীর ধারে এই বড়গঞ্জে চাকরির শেষ 5-6 বছর কেটেছে, তাই এখানেই ছোটো মতো একটা বাড়ি সস্তায় পেয়ে কিনে ফেলেছিল সে। শেষ জীবনটা নির্ঝঞ্ঝাটে কাটাবে ইচ্ছে ছিল, কিন্তু ঠিক শ্যামাচরণের অবসরের জীবন শুরুর মুখে পাহাড় প্রমাণ ঝঞ্ঝাট বুকে করে গৌরী এলো। শ্যামাচরণের স্ত্রী গৌরীকে খুব ভালো চোখে দেখে না। 2 ছেলে মেয়ে নিয়ে গৌরী বাপের ঘাড়ে ভর করেছে দেখে শ্যামাচরণের স্ত্রী ক্ষমা বড় মনমরা হয়ে গেল। সেই থেকে সংসারে শান্তি নেই। সৎমাকে ভয় খাওয়ার মেয়ে তো আর গৌরী নয়। সে 5 কথা শোনাতে জানে। ক্ষমারও গলায় তেজ আছে। তাই শ্যামাচরণ শোক ভুলে এখন বাড়ির বাইরেই বেশি থাকে। বাড়িতে যেটুকু সময় থাকে নাতি নাতনি নিয়ে কেটে যায়। আর জীবনের বড় সময়টা কাটে কি যেন একটা খুঁজে। আজকাল অশান্তির ভরা তার পূর্ণ হয়েছে। গৌরীর বয়স বেশি নয়, 35-36 বড় জোর। চেহারাটা এখনও ঢলঢলে। এক নজরে 23-24-এর বেশি মনে হয় না। একে বয়সটা খুব নিরাপদ নয়, তার উপরে সৎমায়ের সঙ্গে ঝগড়া। দুয়ে মিলে মেয়েটার মধ্যে একটা খারাপ রোগ চেপেছে। রাজ্যের ছেলেছোকরাকে টলায়। তাদের মধ্যে একজন আছে কাদাপাড়ার ভুসির পাইকার বিনয় হালদারের মেজো ছেলে। ডান হাতে ঘড়ি বেঁধে মোটর বাইক হাঁকিয়ে যখন তখন আসে। গৌরীর সঙ্গে হি হি হো হো করে আড্ডা মারে। ক্যারিয়ারে চাপিয়ে নিয়ে যায় এধার ওধার। গঞ্জে ঢিঢি। শ্যামাচরণ আজকাল নিজের সঙ্গেই কথা বলে বেশি, যখন আর কথা বলার লোক পায় না। বুড়ো মানুষের কথা শোনবার জন্য কেই বা কাজ কারবার ফেলে বসে থাকবে। গঞ্জের ঘাটটা সেদিক দিয়ে বড় ভালো। নদীতে স্রোত আছে। জীবনটাও এখানে বেশ বয়ে যায়। কিছু গড়ায় না, থেমে থাকে না। গোবিন্দনগর থেকে বেগুনের চাষি মফিজুল মাল গস্ত করে এসেছে। চা খেতে খেতে বলল, এবার একদম জল হলো না। পোকায় পোকায় সাড়ে সর্বনাশ। সাড়ে সর্বনাশ কথাটা মফিজুলের নিজের। সর্বনাশের ওপর আরও কিছু বোঝায়। সে জলের জন্য নয়, তুমিও যেমন। বাসন্তীর মাস্টারমশাই হরিপদ বলে, এ হলো কেমিক্যাল সারের গুণ। যত সার তত পোকার উৎপাত। আবার পোকা মারতে ওষুধ কেন? এসব হচ্ছে বড় ব্যবসাদারদের কৌশল, বুঝলে? সার দিয়ে পোকা জন্মাচ্ছে, আর সেই পোকা মারতে বিষও কেনা করাচ্ছে। দুমুখো লাভ। মফিজুল শ্যামাচরণের দিকে চেয়ে বলে, হাকিম সাহেব কি বলেন? শ্যামাচরণ কি আর বলবে? জগৎ সংসারের খবর এখন আর সে তেমন রাখে না। যে যা বলে তাই হক কথা বলে মনে হয়। এমনকি আজকাল ভূতের গল্প শুনে হুঁ দেয়। মনটা ওই একরকম ধারা হয়ে গেছে। সেই লাশটার মুখে আঁচিল ছিল না, এ কথাটা আজকাল বড় মনে পড়ে। শ্যামাচরণ বসে চাষি সঙ্গীদের কথা শোনে, 2-4টে কথা নিজেও বলে। বাদবাকি সময় খবরের কাগজ দেখে। তার বড় মনে হয় কাগজে কি একটা খবর যেন বেরোবার কথা। মনে মনে সে কতকাল ধরে সেই খবরটার জন্য অপেক্ষা করছে। খবরটা বেরোচ্ছে না। গন্ধবণিকের দোকান থেকে
ভর দুপুরে ফিরছিল শ্যামাচরণ। চৌপতিতে কদমতলায় একপাল কেষ্ট দাঁড়িয়ে ফষ্টি নষ্টি করছে। তারা শ্যামাচরণকে দেখে গলা খ্যাঁকারি দেয়। একটা বদমাস ছেলে আওয়াজ দিল, গঙ্গারামকে পাত্র পেলে? বিনয় হালদারের ছেলের নাম গঙ্গাপ্রসাদ। শ্যামাচরণ মাথাটা নামিয়ে জায়গাটা পার হয়ে যায়। বাজারের মুখে বুড়ো নীলমণি দাসের সঙ্গে দেখা। নীলমণি লোকটা খুব আদর্শবাদী, স্বদেশী করত, একবার এমএলএও হয়েছিল। শ্যামাচরণ হাকিম থাকবার সময় থেকে ভাব। নীলমণি দাঁড়িয়ে পড়ে বলল, শ্যামা যে, কোন দিকে? বাড়িই যাই। সে যাবে, বাড়ি পালাবে না, কথা আছে। শ্যামাচরণ কথা শুনতে উৎসাহ পায় না আজকাল। ভালো কথা তো কেউ বলে না, তাই নিরাসক্ত গলায় বলে, কিসের কথা? নীলমণি গলা নামিয়ে বলে, আজও ওদের দেখলাম ভটভটিয়ায় জোড়া বেঁধে কুটিঘাটের দিকে যাচ্ছে, এই একটু আগে। ওদের যে কারো পরোয়া নেই দেখায়। ওরা বলতে কারা তা শ্যামাচরণ জানে, তাই উদাসভাবে নীল আকাশের দিকে চেয়ে বলে, তা তো দেখছই, আমার আর কি করার আছে বলো? চাও তো বলো, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি একদিন। আরে রাম রাম রাম, তুমি ঝুলবে কেন? কিন্তু বিহিতের কথা ভেবেছ কিছু? আমার মাথায় আজকাল আর কিছু আসে না। আমি বিয়ের কথাও ভেবে দেখেছি, বুঝলে, কিন্তু তোমার মেয়ে তো বয়সেও ছোড়াটার চেয়ে বড়। তাছাড়া হালদার মশাই তো ক্ষেপে আগুন হয়ে আছেই। শ্যামাচরণ শ্বাস ফেলে বলে, সবই অদৃষ্ট। অকালে জামাইটা যে কেন? বলেই শ্যামাচরণ ফের চমকে ওঠে। মনে পড়ে লাশের মুখে সেই আঁচিলটা ছিল না। কথাটা আজও বলা হয়নি গৌরীকে। না বলাটা ঠিক হচ্ছে না। কবে মরে টরে যাবে শ্যামাচরণ? একটা সত্য কথা তার সঙ্গেই হাপিস হয়ে যাবে তাহলে। নীলমণি কথা বলতে বলতে খানিক এগিয়ে দিল। সাবধানে রেললাইন পার হয়ে শ্যামাচরণ বাড়িমুখো হাঁটতে থাকে। বগলে ভাঁজ করা খবরের কাগজটা বেশ কি একটা বলি বলি করে, কিন্তু কোনোদিনই বলে না। দুপুরে খাওয়ার পর আজ আবার খবরের কাগজটা তন্ন তন্ন করে খুঁজবে শ্যামাচরণ। খবরটা থাকার কথা। বাড়ি ফিরে স্নান খাওয়া সারতে বেলা চলে গেল। মেয়েটা এখনও বাড়ি ফেরেনি। নাতি নাতনি দুটো স্কুল থেকে আসবে এখন। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করে শ্যামাচরণ। বউ ক্ষমা এঁটো কাটা সেরে এসে বিছানার একপাশে বসে বলে, আর তো মুখ দেখানো যাচ্ছে না। ক্ষমার বয়স হয়েছে, স্বাদ আহ্লাদ বড় একটা করেনি জীবনে। সংসারে জান বেটে দিচ্ছে বিয়ের পর থেকে। আজকাল শ্যামাচরণের বড় মায়া হয়। ঘড়ি দেখে শ্যামাচরণ উঠে বসে বলে, হরিদ্বারে যাবে? যা হোক, কোথাও চলো, চলে যাই। তোমার আদরের মেয়ে সুখে থাক। কে দেখবে ওকে? আহা, দেখার ভাবনা? কাঁড়ি কাঁড়ি টাকা আছে ওর। জামাই মরে গিয়েও তো কত টাকা হাতে এসেছে। তা বটে। বলেই ফের সেই লাশের ভাঙাচোরা বিকৃত মুখ মনে পড়ে। আঁচিলটা ছিল না সেই মুখে। তবে কি? অনেক রাতে গৌরী পাশ ফিরতে গিয়ে জেগে ওঠে। কে যেন চাপা স্বরে ডাকল, কে? শ্যামাচরণ জানালার বাইরে জ্যোৎস্নায় দাঁড়িয়ে চাপা গলায় বলল, আমি তোর বাবা, শোন। বাবা? অবাক হয়ে বিছানা ছেড়ে গৌরী উঠে আসে। ও মা, তুমি বাইরে কেন? কি হয়েছে? শ্যামাচরণের মুখ চোখ জ্যোৎস্না একটু অন্যরকম দেখায়। চোখের বসা কোল বাটির মতো, তাতে টুপটুপে ভরা অন্ধকার। চোখের তারা থেকে জ্যোৎস্নার প্রতিবিম্ব ঝিকমিক করে। শ্যামাচরণ বলে, তার মুখে সেই আঁচিলটা ছিল না। কে? কার কথা বলছো? শ্যামাচরণ বলে। বহুকাল ধরে চেপে রাখা গোপন কথাটা বুক থেকে বেরিয়ে যায়। গৌরী জানালার শিকটা চেপে ধরে, তারপর আস্তে আস্তে পাথর হয়ে যায়। পরদিন শ্যামাচরণ আবার গন্ধবণিকের দোকানে গিয়ে বসে। বিশাল নদীর ওপর ফুরফুর করে নীল আকাশ। নৌকা আসে, নৌকা যায়। ব্যাপারীদের হট্টগোল ওঠে চারধারে। শ্যামাচরণ খবরের কাগজ খুলে তন্ন তন্ন করে খবরটা খোঁজে, পায় না। ব্যাপারীরা এসে গল্প রাঙিয়ে তোলে।
হাওয়া দেয়। চায়ের গন্ধের সঙ্গে নদীর আষ্টি গন্ধ গুলিয়ে ওঠে। আজ সারাদিন গৌরী বেরোয়নি, কারো সঙ্গে দেখাও করেনি, কথাও বলেনি। সারাদিন শুধু ঘরে শুয়ে শুয়ে কেঁদেছে। দুপুরে বাড়ি ফিরে শ্যামাচরণ একই খবর পেল, গৌরী নিজের ঘরে শুয়ে কাঁদছে। শ্যামাচরণ কাউকে কিছু বলল না, ক্ষমা প্রশ্ন করে হাঁপিয়ে যায়। খেয়ে উঠে শ্যামাচরণ খবরের কাগজটা গৌরীর ঘরের জানালা গলিয়ে ভেতরে ফেলে দিয়ে চাপা গলায় বলে, সব খবর তো কাগজেই থাকে, রোজ দেখিস তো। গৌরী প্রথমে কথা বলে না, কিন্তু অনেকক্ষণ বাদে উঠে চোখ মুছে খবরের কাগজটা পড়তে থাকে। কেন পড়ে তা বুঝতে পারে না। জগৎটা সম্পর্কে আবার তার ভীষণ আগ্রহ জেগেছে। শ্যামাচরণ বিকেলে ঘুম থেকে উঠে ক্ষমাকে বলে, কাল থেকে একটা ইংরেজি খবরের কাগজও দিতে বলো তো কাগজের ছেলেটাকে। কত খবর থাকে, একটা কাগজে সব পাওয়া যায় না। তো শ্রোতা বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।